সবাইকে নমস্কার। আজকের লাইভ শুরু করছি। আজকের লাইভের বিষয়বস্তুটা যদি আপনারা শেষ অবধি দেখেন ভিডিওটা, তাহলে আপনাদের ক্ষেত্রে অনেক বেশি ক্লিয়ার হবে এবং ভালো লাগবে। এই কারণে ভালো লাগবে যে প্রত্যেকটা জিনিসেরই তো একটা কৌতূহল থাকবে এবং সেই কৌতূহলের সঙ্গে একটা নতুন কিছু জানার ইচ্ছে। এটা আমার কাছে একটা নতুন জানার ইচ্ছে আমি পেলাম, যেটা হচ্ছে একটা বাচ্চার মধ্যে ষষ্ঠ ইন্দ্রিয়টা কি পারফেক্টভাবে কাজ করে। আমরা সবাই বলি যে সিক্স সেন্স অর্থাৎ ইন্দ্রিয় কিভাবে কাজ করছে এবং একটা বাচ্চার প্রবণ মনের মধ্যে তার প্রবণতা বা মনোযোগ বা বিভিন্ন রকম আবেগ, বিভিন্ন রকম কল্পনা শক্তি, সেইগুলোকে কিন্তু পারফেক্টভাবে কাজ করাতে সাহায্য করে যখন সে বাচ্চা থাকে। যখন সে বড় হয় আস্তে আস্তে সেটা কিন্তু মুছে যায় অনেকটা। এটার একটা সায়েন্টিফিক কজ বা সায়েন্টিফিক কারণগুলো কিন্তু খুব ভালোভাবে কাজ করা যায় যদি বাচ্চাটাকে সেই লেভেল থেকে বোঝানো যায়। এবং বাচ্চাটাকে যে সেই লেভেল থেকে, এখানে আমার একটা জিনিস মনে পড়ছে, বিবেকানন্দ যখন ছোট ছিল আমরা সবাই দেখেছি বা পড়েছি যে বিবেকানন্দ ছোটবেলা থেকে ধ্যান করতো। সে ধ্যানের মধ্যে তার মা বলছে, হ্যাঁ রে তুই ধ্যান করছিস কেন, তুমি চুপ করো, আমি এখন ধ্যান করছি। ধ্যানের মধ্যে সেই সাধু সন্ন্যাসীরা করতো, সেইটা আমি দেখছি সাধু সন্ন্যাসীরা ধ্যান করে কি পেত। অর্থাৎ ছোট বেলা থেকেই বিবেকানন্দের মধ্যে সেই আবেগ প্রবণতা বা সেই আবেগ মনের একটা বিকাশ কিন্তু লক্ষ্য করা গেছে, যেটা পরবর্তীকালে আমরা সবাই জানি ইতিহাসটা কি, নতুন করে কিছু ইতিহাস বলে না। কিন্তু ঘটনাটা হচ্ছে যে একটা বাচ্চা ভয় পাবে, আমরা তাকে ভয় দেখাই বলে সে ভয় পাচ্ছে, এই ওখানে আসে না ভূতের ভয়। সেই ভূতের ভয়টা তখন তাকে দেখানোর পর সে যখন ঘুমোতে ঘুমোতে হঠাৎ চমকে ভয় 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 ভূত 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 চিন্তা করতে উঠতে পারে। বা অনেক বাচ্চা সে ঘুমোতে হঠাৎ চিন্তা করে, না কালকে আমি স্কুল যাবো না, কালকে স্কুল গেলে আমার পড়তে হবে, এরকম চিন্তা ভাবনা। বা তাদের মধ্যে অনেক কিছু কল্পনা ভক্তির ব্যাপার। ধরুন আপনি এমন কিছু ভাষা, যে ভাষাগুলো আপনি তার সঙ্গে ইউজই করেননি, কিন্তু সে বলছে, যেমন সে বলছে যে জলকে পানি, আবার সে বলছে ঘরকে বাসা বলছে, আবার কখনো সে বিভিন্ন রকম যে কথাগুলো বলছে সেইগুলো অনেকটাই ওপার বাংলার ভাষা, কিন্তু সে থাকে এপার বাংলা। একটা ছোট্ট বাচ্চা যার বয়স 3.5 বছর 4 বছর, সে কেন বলছে, সে শুনলো ওটা কোথায়, সে জানলো ওটা কোথায়। এইগুলোকে আমরা ষষ্ঠ ইন্দ্রিয়ের একটা ধারণা তৈরি করা যেতে পারে। এবং আমরা যদি ধরেই নিই যে তার ষষ্ঠ ইন্দ্রিয়, যেটাকে প্যারাসাইকোলজিস্ট হিসেবে কাজ করা, বা যেটাকে আমরা দেখেছি সোনার কেল্লাতে, যে সে সেই মুকুল, সে কোনোদিন রাজস্থান যায়নি, কিন্তু রাজস্থানের বিভিন্ন রকম উট বা বিভিন্ন রকম কথাবার্তা সে যখন বলছে বা সে যখন ছবি আঁকছে তার মধ্যে ফুটে উঠছে, এইরকম ধরনের কিছু প্রবণতা আমরা কিন্তু জানতেই পারি বা বুঝতে পারি। এইগুলো কিন্তু ফ্যাক্টর কাজ করে, আমাদের ব্রেনের নিউরোসায়েন্সের বিভিন্ন রকম ফ্যাক্টরগুলো এই জায়গা থেকে কাজ করে। আমরা এই জায়গাটাকে যদি বাচ্চাদের দিক থেকে বোঝার চেষ্টা করি, কখনোই বাচ্চাদেরকে এই জায়গা থেকে কখনোই তাদেরকে ভুল বুঝবো না, তাদেরকে বোঝার চেষ্টা করবো সেটা অ্যাকচুয়ালি কি বলতে চাইছে, কি বোঝাতে চাইছে সেই বাচ্চাটা। এবং যে যে ব্যাপারগুলো বোঝাতে চাইছে সেটাকে কখনোই আমরা অবাস্তব ঘটনা, অকল্পনীয় ঘটনা বা তার সঙ্গে আমি কখনোই জুড়ে দেবো না যে সে কোনো বাজে কথা বলছে। না না, এইসব বাজে কথা বলিস না, শুনবো মন দিয়ে সে অ্যাকচুয়ালি সে কি প্যাটার্নে সেগুলো বলার চেষ্টা করছে এবং এই প্যাটার্নটা কি ইঙ্গিত দিচ্ছে। যদি সেই প্যাটার্নটা বা সেই ইঙ্গিতটা ক্লিয়ার যদি আমি বুঝতে পারি তাহলে খুব ভালো। যদি বুঝতে না পারি, সেই কথাগুলো আমি কারো না কারোর সঙ্গে শেয়ার করতে পারি, সেইগুলো থেকে বোঝার চেষ্টা করতে পারি যে হ্যাঁ কি ঘটেছে বা কি ঘটা দরকার বা কি ঘটনাগুলো এখানে রিয়েলাইজড হচ্ছে। তাহলে কিন্তু ব্যাপারটা অনেক বেশি আমাদের ক্ষেত্রে ইজি হয়ে দাঁড়াবে। আমাদের কিন্তু বুঝতে হবে যে প্রত্যেকটা বাচ্চার কল্পনা শক্তি, আবেগ, নিয়ন্ত্রণ, এইগুলো কিন্তু খুব মারাত্মক আকার ধারণ করেন। ধরুন একটি বাচ্চা পরীক্ষাতে খুব কমই নাম্বার পেয়েছে, আপনি তাকে তিরস্কার করছেন, তাকে বলছেন তুই নাম্বার পাবি না, তুই কিন্তু তোর নাম পড়াশোনায় তোর মন নেই, কিছু নেই। স্কুলের টিচাররাও তাকে বিভিন্ন রকমভাবে তাকে আজে বাজে কথা বলছে। স্কুলের টিচাররা আপনাকে বলছে অঙ্কটা ভালো করতে পারে না, ইংলিশটা ভালো করতে পারে না, ভালো করে মন দিন। বাড়ির টিচাররা তাকে চাপ দিচ্ছে, অঙ্ক ইংলিশ ভালো পারে না, ভালো করে প্র্যাকটিস কর। কিন্তু বাচ্চাটা এতটা কিছু ভাবছেই না। সে ভাবছে যে আমি অঙ্ক ইংলিশটা কেন পাচ্ছি না, তার কাছে এটা কিন্তু কারণ নয়। তার কাছে কারণ হচ্ছে যে সে অঙ্ক ইংলিশটাকে নিয়ে
কে রকম চিন্তা ভাবনা করছে, তার কাছে কি বোধ শক্তিটা হয়েছে যে ইংলিশটা পড়তে গেলে তার এবিসিডিটা ভালো করে জানতে হবে। ইংলিশটা সে বুঝতে পারছে না, কেন পারছে না, রুট কজটা বার করতে হবে। অঙ্কটা সে বুঝতে পারছে না, কেন পারছে না, তার রুট কজটা বার করতে হবে। যদি আমরা এইগুলোকে বার করতে পারি এবং তার আবেগ, অনুভূতি, নিয়ন্ত্রণ এইগুলোর সঙ্গে যদি নিজেদেরকে অ্যাটাচ করতে পারি, তাহলে কিন্তু অনেক বেশি এই এক্স ফ্যাক্টরগুলো কাজ করবে। এবং ষষ্ঠ ইন্দ্রিয় কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই, আমাদের বড়দের ক্ষেত্রেও যেমন কাজ করে, ছোটদের ক্ষেত্রেও কাজ করে না এমন কোনো ব্যাপার না। সাইকোলজিতে, সায়েন্সের এর ধারণা আছে। পরবর্তীকালে আমি যখন ডিসেম্বর মাসে, নভেম্বরের শেষের দিকেই এখন চলে এসেছে, এখন আর এই এপিসোডটা করব না, ডিসেম্বরের 1, 2, 3 তারিখ করে একটা এপিসোড করব যেখানে জ্যোতিষশাস্ত্র, বৈজ্ঞানিক না অবৈজ্ঞানিক কতগুলো ধারণা আমাদেরকে ক্লিয়ার করা দরকার। তাহলে প্রত্যেকটা ধারণার সঙ্গে আমরা মেলাবার চেষ্টা করব সায়েন্টিফিক কজগুলো। যদি সায়েন্টিফিক কজগুলোকে আমরা মেলাতে পারি, তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি জানার প্রবণতাটা বাড়বে। যদি আমরা জানার প্রবণতাটাকে বাড়াতে পারি, তাহলে একটি বাচ্চার ক্ষেত্রে সিক্স সেন্স কাজ করে কি না সেটাও কিন্তু বুঝতে পারা যাবে। এবং আমরা একটা জিনিসকে করতে পারি, যেটা হচ্ছে ধরুন আপনি বসে, যেটাকে প্যারাসাইকোলজি বলা হয় বা প্যারাসাইকোলজি বলা হয়, যেটাকে আমরা টেলিপ্যাথি বলি আর কি, যে আপনি বসে টেলিপ্যাথির জোরে আপনি ভাবছেন সে আসবে, সে আসবে, সে আসবে। এবং এটা একটা কিন্তু প্র্যাকটিসের মধ্যে। আপনাকে ধরুন সে বলেছে না আমি না আজকে যেতে পারবো না, আপনাকে বাই ফোনে শুনছেন যে সে আজকে যেতে পারবে না, কিন্তু আজকে আপনার সঙ্গে ওনার খুব দরকার আছে। আপনি একটা জায়গায় স্থির হয়ে বসে প্র্যাকটিস করছেন, এটা প্র্যাকটিস করলেই হয় যে সে আসবে, সে আসবে, সে আসবে, তার নামটা নিয়ে পড়ছেন, সে আসবে, সে আসবে, সে আসবে, ঘটনাচক্রে সে কিন্তু আসবেই। টেলিপ্যাথি এমন একটা জিনিস যেটা আপনি তাকে জুড়ে দিচ্ছেন। প্যারাসাইকোলজিতে এর একটা কিন্তু বিশাল ব্যাখ্যা আছে, এবং যে ব্যাখ্যাটা অনেক সময় পারফেক্টভাবে কাজ করে। আমরা এইগুলোকেই যদি না ধরি বা না ধরে কাজ করি, তাহলে আমাদের অনেক সময় আমরা কাজ করতে পারি না। আমি শুধু এইটুকুনি বলবো যে আপনারা যদি পারফেক্ট ওয়েতে কাজ করার চেষ্টা করেন, প্রত্যেকটা বাচ্চাকে যদি আপনার পারফেক্ট ওয়েতে ভাবাতে চেষ্টা করেন, এবং আপনার সঙ্গে যদি আপনার বাচ্চার ভালো বন্ডিং থাকে, আপনার বাচ্চা সাকসেস হবেই, কেউ আটকাতে পারবে না। আমরা আমাদের বাচ্চার সঙ্গে ভালো বন্ডিংটা করতে পারি না, তাই আমাদের সাকসেস রেটটাও অনেক কমে যায়। আপনার বাচ্চার সঙ্গে আপনার সাকসেস রেটটাকে বাড়াতে গেলে আপনাকে কিন্তু পারফেক্ট ওয়েতে কাজ করতে হবে। আপনি আপনার বাচ্চার সঙ্গে ডিটাচে আছেন, তাহলে কিন্তু সাকসেসের রেট বাড়বে না। ডিটাচ বলবেন স্যার আমি কি করবো, আমি তো সকালবেলা থেকে রাত অব্দি কাজ করি। আমি অনেকেই আছেন যারা বাবারা বাইরে থেকে কাজ করছেন, অফিসে যাচ্ছেন, নাহলে কি করে সংসার চলে, সেটা একটা। মায়েরা অনেক আছেন যারা এখন ওয়ার্ক রেডি হয়ে গেছেন, মানে যারা বাইরে কাজ করে আসেন, সেখানে বাচ্চাটা ভালো পালন হচ্ছে বা বাচ্চাটা আছে মা দাদু দিদার কাছে, সেখানে কিন্তু আপনার সঙ্গে টাচিংটা অনেক কম, সেক্ষেত্রে কিন্তু সাকসেসফুল রেটটা অনেক কম। আপনি কিন্তু দিনের শেষে বা রাতে এসে যখন বাচ্চার সঙ্গে কথা বলছেন, আপনি স্ট্রেস নিয়ে কথা বলছেন, আপনার কিন্তু মাইন্ডের লেভেলে সেই স্ট্রেসটাই বাচ্চাদের মধ্যে প্রভাব পড়বে। হ্যাঁ তুই পড়াশোনা করিনি, সকালবেলা থেকে দেখ এখনো পড়াশোনা হয়নি, তোকে যে সকালবেলা বলে গেলাম তুই এই পড়াশোনা করবি, আলটিমেটলি ভাবে অনেক ক্ষেত্রে এর কিন্তু প্রভাব পড়ে। এইগুলোকে আমাদেরকেই ঠিক করতে হবে, এখানে কেউ ঠিক করবে না। এইগুলোকে নিয়েই যদি আমরা এগোতে পারি, তাহলে আগামী দিনে আমাদের বাচ্চাদের প্রত্যেকটা শিশু একটা ইউনিক আইকন তৈরি হবে। প্রত্যেকটা শিশুর মধ্যে সেই ইউনিক আইকনটা আছে, আগামী দিনে এরা আরো ভালো তৈরি হবে। আর একটা জিনিস বলি যে প্রার্থনার মধ্যে না একটা সুন্দর অনুভূতি আছে, প্রার্থনার মধ্যে একটা সুন্দর মুহূর্ত আছে। যদি আমরা সেটাকে করতে পারি, তার থেকে ভালো কিছু হয় না। যেমন ধরুন আমি যেটা করি প্রতিদিন, যে আজকে সারাটা দিন আমার যাই কাটুক না কেন, যদি আমি কোনো ভুল করে থাকি, ইউনিভার্স তুমি আমাকে ক্ষমা করে দিও, আই এম সরি ইউনিভার্স, আই ফরগিভ ইউনিভার্স। যে আমার দ্বারা যদি কোনো প্রাণী হত্যা হয়ে থাকে, বা কোনো কীট পতঙ্গকে যদি আমি আঘাত করে থাকি, বা কোনো মানুষকে যদি আমি বাজে কথা বলে থাকি, তাহলে আমি সেই মানুষের কাছে ক্ষমা চাইছি, তোমার কাছেও ক্ষমা চাইছি। আই লাভ ইউ ইউনিভার্স, যে তুমি আমাদের সবারই মধ্যে আছো। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমার বাচ্চাদেরকে ভালো রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমার মা বাবাকে ভালো রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমার শরীরের প্রত্যেকটা সংবেদনশীল অংশকে ভালো রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, আমি যে কথা বলতে পারছি তার জন্য থ্যাংক ইউ। আমি যে চোখ দিয়ে দেখতে পাচ্ছি তার জন্য থ্যাংক ইউ। আমি যে কান দিয়ে শুনতে পাচ্ছি তার জন্য থ্যাংক ইউ। আমি যে ফিল করতে পারছি তার জন্য থ্যাংক ইউ। আমি যে বিলিভ করতে পারছি তার জন্য থ্যাংক ইউ। আমি যে অ্যাকশনস নিতে পারছি তার জন্য থ্যাংক ইউ। আমি যে থটগুলোকে
রিলিজ করতে পারছি, তার জন্য থ্যাংক ইউ। আমি যে পজিটিভ ওয়েতে নিজেকে ফেলতে পারছি, তার জন্য থ্যাংক ইউ। এভরিথিং যেগুলো মানুষের কল্যাণে কাজে লাগছে, তার জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর এভরিথিং। আই লাভ ইউ ইউনিভার্স। অর্থাৎ আমাদের মধ্যে যদি এই ধরনের ডেলিভার কিছু জিনিস আমরা করি প্রতিদিন, আশা করবেন আপনার সাকসেস রেট কখনো নামবে না। তার ফলস্বরূপ আপনারা নিজেরাই আমাকে জলজান্ত বাস্তবে অভিজ্ঞতার মধ্যে দেখতে পাচ্ছেন। যারা আমার লাইভটা দেখছেন, এপ্রিল থেকে শুরু করেছিলাম, আজকে ডিসেম্বর হতে চল, মানে জাস্ট স্টার্টিং। আমার 29শে নভেম্বর একটা অ্যাচিভমেন্ট আপনাদের জন্যই হয়েছে। যদি আপনারা প্রেরণা হিসাবে না থাকতেন, আমার এতগুলো ফ্রেন্ডস না থাকতো, আমি যদি ফেসবুকে যদি লাইভ শুরু করতে না পারতাম, সেই লাইফের মধ্যে থেকে আপনাদের মতো মানুষদের সঙ্গে যদি আমি অ্যাটাচমেন্ট না বাড়াতে পারতাম, তাহলে হয়তো আমি এই অ্যাচিভমেন্টটা পেতাম না, বা এই ধরনের সম্মান আমাকে দেওয়া হতো না। তার জলজান্ত প্রমাণ আপনি শুনতে পাচ্ছেন যে সবচেয়ে বড় জলজান্ত প্রমাণ হচ্ছে আমার ফেসবুক লাইভে প্রার্থনা এবং ইউনিভার্সের কাছে সেই ধারণাটাকে তুলে দেওয়া। সবাই ভালো থাকবেন। আজকের লাইভ এইটুকুনি। শুভরাত্রি।